আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এমন একজন অতিথি উপস্থিত থাকেন যার জীবন বর্ণাঢ্য, শিল্প সাহিত্য সংস্কৃতির জগতে যার অর্জন অনেক। আমরা তেমনই একজন মানুষের সঙ্গে আজকে কথা বলবো যিনি আপাদমস্তক একজন কবি এবং দুই বাংলায় তিনি কবিতা পাঠকদের মাত করে দিয়েছেন। আমি তাকে বলি যাযাবর কবি। আমাদের ঘনিষ্ঠজন কবি বেলাল চৌধুরী। বেলাল ভাই, বলো। বেলাল ভাই, আমরা খুবই খোলামেলায় কথা বলতে চাই। তার আগে একটা তথ্যচিত্র দেখে দিই। ছেলেবেলার স্বপ্নকে ছাপিয়ে বড় হয়ে ট্রেন ড্রাইভার না হয়ে তিনি হয়ে গেলেন কবি। তার নাম কবি বেলাল চৌধুরী। এদেশের কবিতার ইতিহাসে অনিবার্য তার নাম। তিনি একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক এবং সম্পাদক। তবে সবকিছুর ঊর্ধ্বে তিনি কবি, কাব্য আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। ফেনী জেলার অন্তর্গত সারসদী গ্রামের নিমতলী বাড়িতে 1938 সালের 12 নভেম্বর জন্মগ্রহণ করেন বেলাল চৌধুরী। পিতা রফিক উদ্দিন আহমদ চৌধুরী ও মা মুনির আক্তার খান চৌধুরানী। 4 ভাই 5 বোনের মধ্যে তিনি সবার বড়। বিগত শতাব্দীর মধ্য 50-এর দশকে তৎকালীন অবিভক্ত কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসেবে যার যাত্রা শুরু, দুই বাংলার সাহিত্যাঙ্গনে সমান বিচরণের মাধ্যমে সে জীবন আজকে পরিণতিতে উপনীত। কবি বেলাল চৌধুরী বর্তমানে প্রায় নিঃসঙ্গ জীবন যাপন করছেন। স্ত্রী কামরুন্নেসা চৌধুরী 1996 সালে মৃত্যুবরণ করেন। 3 সন্তানের 2 জন থাকেন দেশের বাইরে। দিনের অধিকাংশ সময় পড়ে বা লিখেই কাটিয়ে দেন। তার আশেপাশে শুধু বই আর বই, যেন বইয়ের সাগরে বেলাল চৌধুরীর বসবাস। বন্ধুবৎসল কবি বেলাল চৌধুরী কবিতাকে জীবনের সঙ্গে মিলিয়ে নিতে চেয়েছেন, অথবা জীবনকে আনতে চেয়েছেন কবিতার সমতালে। তাঁর ওই দ্বিমাত্রিক যাত্রা অদ্যাবধি অব্যাহত। সমগ্র বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সঙ্গে বেলাল চৌধুরীর অনায়াস যোগাযোগ তাঁর নিজস্ব ব্যাপক অভিজ্ঞতা দ্বারা অর্জিত। বিশ্বব্যাপী সমগ্র বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সহমর্মিতাই সম্ভবত বেলাল চৌধুরীর জীবনের প্রথম বার্তা। তাঁর স্মৃতিচারণ মানেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লেখকদের সঙ্গে বৈচিত্র্যপূর্ণ বন্ধুত্ব আর ঘটনাবহুল অভিজ্ঞতার বর্ণনা। আপনার সৃষ্টি নিয়ে তো অবশ্যই কথা হবে, তবে সৃষ্টির গভীরে যাবার খুব যোগ্যতা আমার নেই, সেই দৃষ্টতা আমার নেই। সেই আলোচনায় না গিয়ে আমরা, আপনি কবি এবং মানুষ হিসেবে আপনার সব কিছু আমাদের জানার আগ্রহ আছে, সেই আগ্রহ থেকে আপনাকে হয়তো কিছু প্রশ্ন করব। তোমার মনে আছে কিনা জানি না, তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল প্রথম, সেটা অদ্ভুত জায়গায়। সেটা দেখা ছিল, আমার সঙ্গে ছিলেন কবি শহীদ কাদরী। হ্যাঁ, শহীদ কাদরী তোমার সঙ্গে কাজ করতো এক জায়গায়। হ্যাঁ, আমি শহীদ ভাই আমার বস ছিলেন। হ্যাঁ, ওখানে কাজ করতে, ওখানে ওই তুমি ইয়ের মধ্যে থাকতে, ইঞ্জিনিয়ারিং বক্সিবাজারে ওই জায়গায় থাকতে, ওই বাড়িতে একদিন গেছিলাম, সেই প্রথম তোমাকে আমার দেখা। তখন কি আপনি সাংবাদিকতা করতেন? সাংবাদিকতাও না, আমি অনেক কিছু করেছি। সেই হিসেবে প্রথমে হচ্ছে আমি একটা মাছ মারা জাহাজে চাকরি করেছিলাম, ট্রলার। ও, সেটা কখন? ট্রলারে করেছিলাম কলকাতায় যাওয়ার আগে। তখন আপনার বয়স কত? তখন খুবই অল্প বয়স। সেটা হচ্ছে জাপানিরা আমাদের দেশে এসে ট্রলিং করে মাছ ধরে নিয়ে যেত। তো সেই সূত্রে আমি এই জাপানি কোম্পানির সঙ্গে জড়িত হয়ে গেলাম, এবং সেটা আর একটা জীবন, এই বেঙ্গলটা চষে বেরিয়েছি। কতদিন? আর প্রায় ধরো 6 মাসের মতো। এবং সেই জাপানিদের সঙ্গে কাজ করা, এবং জাপানিরা ছিল বেটে, সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। ট্রলারের ভেতরে আমি গড়াগড়ি খেতাম অলমোস্ট, কারণ ছোট বেটে, ওরা ছোট্ট জায়গা, আর ওরা নান্দনিক, ওদের থাকাটা খুব সুন্দর ছিল। একটা পর্দা টেনে একটা বক্সের মতো ওটার মধ্যে থাকতে হতো। কিন্তু আমি যেহেতু একটু লম্বা ছিলাম, সেহেতু আমাকে ফ্লোরে শুতে, ফ্লোরিং করতে হতো। তো এতে এইখানে আর ওখানে, আর আমি যখন যেটা হচ্ছে ওই
ইয়েতে যখন যেতে হতো আমাকে ওয়াশরুমে, সেটা হচ্ছে একটা মজার অভিজ্ঞতা, কারণ ওটা সলিড লোহার। তো আমি দুদিকে দুটো বালিশ পেতে নিতাম, সেই একটা অভিজ্ঞতা। তো এই করে বেশ মজাই ছিল। এরপরে হচ্ছে কি, আমি আবার একটু রাজনীতির সঙ্গে খানিকটা জড়িত ছিলাম। রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম সেটা একটা ছেলে বয়সে। সেই সময় রীতি অনুযায়ী খুব তখন একটু বামপন্থী পড়াশুনো, একটু বই টই পড়া। আমাদের কলেজের স্কুলের একজন টিচার ছিলেন, তিনি আমাকে লাইব্রেরিয়ান, উনি এই বইগুলো পড়তে দিত। তো এইসব পড়তে পড়তে বইয়ের নেশা ধরে গেছিলো। তো বই আমার বাড়িতে অবশ্য আমার আম্মা, যদিও শৈশবে তিনি মাতুলালয়ে মানুষ হয়েছেন, ও ছোটোবেলায় মা মারা গেছিলেন, তো ওখানে ওনার একটা অভ্যাস হয়ে গেছিলো পড়তে। মা মারা মেয়ে, মামা বাড়িতে মানুষ, তো সেখানে পড়াশোনা করতে করতে ওই আম্মা থেকে আমি ওইগুলো আমিও পড়তাম ওই ফাঁকে ফাঁকে। আর আমার আব্বা রেলওয়ে চাকরি করতেন, উনি বাইরে গেলেই হুইলার কোম্পানি থেকে তখন ওই সব পত্র পত্রিকা বই টই কিনতেন উনি। এবং আমি বাড়িতে প্রথমেই আমরা পেয়েছি দেশ পত্রিকা, তারপরে হচ্ছে কলকাতা থেকে তৎকালীন যেসব পত্রপত্রিকা বেরোতো সেই সব পত্রপত্রিকা দেখে মানুষ। এর আগে একটু বলিনি, যে বয়স মানুষ তেপান্তরের স্বপ্ন দেখে, সেই বয়সে আমার দ্বীপান্তর হয়েছিল কিরকম, আমি গ্রামের স্কুলে আমার মা আমাকে ভর্তি করে দিয়েছিল। সেটা কোথায়? এই আমাদের গ্রামে, তখন নোয়াখালীতে এটা ওই সরিষাদি গ্রামে। তো গ্রামে, তো সেখানে আমার এক চাচার সঙ্গে আমি স্কুলে যেতাম। তো একদিন আমার আম্মা আবিষ্কার করলেন যে আমার পকেটে একটা বিড়ির টুকরো। আর বিড়ির টুকরোটা হচ্ছে, সেই চাচা বয়স্ক লোক ছিলেন, চাচা স্কুলে পড়তেন। চাচা করতেন কি, উনি রেগুলার বিড়ি খেতেন। তো উনি করতেন, আমাকে তার বদলা তিনি ঘুষ দিতেন লজেঞ্চুস। সেই এককালে মার্বেলের মতো এক রকমের লজেঞ্চুস, হ্যাঁ গায়ে ডোরা কাটা সেই। তো এইটা করতে করতে একদিন হয়েছে কি, ওনার স্যার চলে আসছেন, উনি করছে বিড়িটা আমার হাতে ধরিয়ে দিয়ে উনি ক্লাসে ঢুকে গেছে। তো আমি বিড়িটা কী করি, আমি ওনার দেখার একটা টান দিলাম, তো দেখলাম প্রচণ্ড কাশি। তারপর ওটা পকেটে ঢুকিয়ে রেখেছি, আর ভুলে গেছি। তারপর বাড়িতে যথারীতি আমার মার দৃষ্টিতে পড়লো, এবং ছেলের ভবিষ্যৎ যে কী সেটা বুঝতে পারলেন। আমার মায়ের বড় ছেলে, তখন একমাত্র ছেলে। তো মা আমাকে করলো কি, আমার এক ফুফু ছিলেন, তারা বেড়াতে এসেছিলেন, ওরা সন্দীপ থাকতেন। তো আমার ফুফা সাহেবের জন্য আমি পড়াশোনাটা, আর ওখানে স্কুলে কিছু মাস্টার পেলাম। এক শিক্ষক ছিলেন যোগেশচন্দ্র পাঠক, এর দেবতুল্য স্যার। ওইসব স্যারদের পরবর্তীকালে আমি কিছু দেখা হয়েছিল। তাদের যে স্নেহ মমতা, তারাই আমাকে জীবনটা গড়ে দিয়েছে খানিকটা, আমার লেখাপড়া এটা সেটার দিকে, এমনকি নাটক পর্যন্ত করিয়েছে। তারপরে আমার ফুফা সাহেব বদলি হয়ে গেলেন, বদলি হয়ে এলাম কুমিল্লাতে। তখন দ্বিতীয় মহাযুদ্ধ, একটা আতঙ্ক হয়েছিল যে আমাদের কুমিল্লাতে কয়েকটা দিঘি ছিল, লানুয়ার দিঘি, রানীর দিঘি, যেখানে কলেজ, তারপরে ব্যাংক অ্যান্ড ট্যাঙ্কের সহ। তো সেখানে এরকম একটা ছিল যে সানরাইজ ব্যাংক, আবার তোমার সানসেট ব্যাংক, রাস্তার এই পাশে আর ওই পাশে এরকম ছিল। আর কুমিল্লাতে ছিল খুব সাংস্কৃতিক শহর। আজকে আমার ছেলেবেলাটা, আমি সত্যি হিন্দু মুসলমান যে বিভেদটা তখন তো তুঙ্গে ছিল, এবং রাজনৈতিকভাবে গিয়েছিল, কিন্তু আমরা বুঝতেই পারিনি কোনো দিন। আমরা অন্য যে শিক্ষকরা যারা ছিলেন তাদের কাছে পড়েছি, তাদেরকে কোনো বুঝতেই দেননি ওনারা যে আমরা ওদের আপন নই। আমরা যেমন ধরুন বেলাল ভাই, আপনি তো নোয়াখালীর মানুষ, বৃহত্তর নোয়াখালী এখন যদি বলি, আমি বৃহত্তর রংপুরের মানুষ, আমার নীলফামারী আমার বাড়ি। তা আমাদের প্রত্যেকে তো আঞ্চলিক ভাষা আছে, আঞ্চলিক ভাষা, হ্যাঁ। তো আপনার কথায় কিন্তু নোয়াখালীর টান নেই। না, এটার কারণ হচ্ছে যে দীর্ঘকাল আমি কলকাতা কাটিয়েছি, দীর্ঘকাল কলকাতা কাটিয়েছি। হচ্ছে কি, আমি রাজনীতির সূত্রে ওই তোমার জেলে চলে গেছিলাম 92 কধারার সময়, আমি জেলে ছিলাম। আচ্ছা, 92 কধারাতে জেলে গিয়ে যা একটা আলাদা জগৎ, আলাদা জিনিস, যে রাজনীতি তো অত বুঝতাম না। সেখানে গিয়ে দেখলাম দেবতুল্য কতগুলো মানুষ, এরা কমিউনিস্ট। পাকিস্তানি আমলের ঘটনা। সেখানে আমি কাদের কাছে, যেমন সর্দার ফজলুল করিম, উনি আমাকে লজিক পড়াতেন। তারপরে পড়েছি সেখানে সব বিপ্লবী, আর নলিনী বাবু, তারপরে জ্যোতিষ বাবু, তারপরে জ্ঞান চক্রবর্তী, অনিল মুখার্জি, এরা সব নাম করা লোক। তো
এদের সঙ্গে থেকে থেকে ন্যাচারালি একটা আমার ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট আমি বুঝি। আচ্ছা, আমাদের সঙ্গে সেটা কি ঢাকা সেন্ট্রাল জেলে? ঢাকা সেন্ট্রাল জেল, অনেক ঘুরে নোয়াখালী জেলে ছিলাম, নোয়াখালী থেকে তারপরে ইয়েতে যাই কুমিল্লা জেলে, কুমিল্লা জেল থেকে তারপর আমি ঢাকা জেল, সেন্ট্রাল জেল। ঢাকা সেন্ট্রাল কতটা সময় কেটেছে জেলে? জেলে আমার 1 বছর মতো কাটিয়েছি। আচ্ছা। তো জেল থেকে বেরিয়ে তারপর দেখলাম যে পুলিশ নানা রকম ঝামেলা করে, এই করে, উৎপাত করে, তখন এই কলকাতা যাওয়ার ডিসিশন নিয়ে নিলাম। তখন আপনার বয়স কত? তখন কত বয়স তোমার, ধরো এই ম্যাট্রিক ট্যাট্রিক পাস করার বয়সে চলে গেলেন। তো তারপরে সেখানে গিয়ে আসলে হচ্ছে কি, তুমি যে বলছো, তুমি তো কাব্যিক একটা নাম দিয়েছো এটার, যে বেলা অবেলা অবেলা সারা বেলা। বেলা ভাগ্যিস তুমি বলনি বেলা অবেলা কালবেলা। কালবেলা নামে একটা বই আছে জীবন্ত দাসের। প্রথম আমি জীবন্ত দাসের কবিতা পড়তে শিখি ফজলে লোহানীর কাছে। ফজলে লোহানী ভাই তখন এখানে অগত্যা বলে একটা পত্রিকা বের করে। তখন কি আপনি লেখালেখি শুরু করেছেন? লেখালেখি শুরু করিনি, ওই পড়া চলছে। হ্যাঁ, পড়াশোনা এটা সেটা যখন যা পাই, চোখের সামনে ছাপার অক্ষরে কিছু পেলেই পড়ি, এই পর্যন্ত। তারপরে আস্তে আস্তে বই টই কেনার অভ্যাস হয়েছে, এইখানে ওখানে বই দেখলে। এই কলকাতায় গিয়ে এটা আরও একটু বাড়ে। কফি হাউসে কিছু বন্ধুত্ব হয়ে গেল তরুণ ইয়েদের সঙ্গে, সেইখানে শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ প্রথম। শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে হতে হতে বিনয় মজুমদার বলে আরেক অদ্ভুত কবি, শক্তিশালী কবি। তা একদিন আমি শিয়ালদা কলেজ স্ট্রিট সম্পর্কে তোমার আইডিয়া আছে নিশ্চয়ই, কলেজ স্ট্রিট থেকে যাচ্ছি, সেইখানে কলেজ স্ট্রিটে কফি হাউসের নিচে একটা ছেলে বসতো, একটা লোক, দেখতে বিহারিদের মতো গাট্টা গোট্টা লোক, তার নাম ছিল ইসমাইল। সাহিত্য করেছে এমন কোনো লোক নেই যে ইসমাইলের নাম জানতো না বা ইসমাইল থেকে ধার বাকি খায়নি। কারণ সিগারেট টিকেট এগুলো করতে হয়, যা হয়। তা আমিও ইসমাইলের কাছ থেকে নিতাম। পরে দেখা গেল যে ইসমাইলের বাড়ি হচ্ছে নোয়াখালী, তোমার হরিনারায়ণপুর বলে একটা জায়গা। অবাঙালি নয়। হ্যাঁ, অবাঙালি নয়। এবং ও খুব দেখতে অবাঙালিদের মতো দেখতে। এবং শক্তি চট্টোপাধ্যায় বলতো যে রাস্তায় যত এই পথকলি ছেলেদের দেখা যায়, এগুলো সব হচ্ছে ইসমাইল হচ্ছে ওদের বাবা। এই মজা করতাম আমরা, আর সিগারেট টিকেট নিতে। তারপরে ওইখানে থাকতে থাকতে তরুণ কবিদের সঙ্গে আমার দেখা হলো। তার শক্তি চট্টোপাধ্যায় হচ্ছে তখন হচ্ছে তার একটা পর্ব চলছে, যখন খুশি যেখানে খুশি বেরিয়ে পড়া। তো বেরিয়ে পড়ে আমরা কত জায়গায় চলে যাচ্ছি, কোনো ঠিক ঠিকানা নাই। আজকে এখানে, কালকে কলকাতা। থাকতেন আপনারা একসঙ্গে? সেই সময় তরুণ যেসব ছেলেরা শুরু করেছিল, আনন্দ বাগচি ছিলেন, আনন্দ বাগচি সিনিয়র অবশ্য, সুনীল গাঙ্গুলি এদেরও সিনিয়র। আনন্দ বাগচি এখনও আছেন কিন্তু আর লেখেন টেখেন না। তারপরে অরবিন্দ গুহ বলে একজন আছেন, উনি ছিলেন। তারপরে উৎপল কুমার বসু, এরা এখনও আছে। উৎপল কুমার বসু, উৎপল কুমার বেশ নামকরা কবি। আরও তরুণ কবি বেশিরভাগই হচ্ছে তখন উঠতি কবি, তরুণ কবি। কফি হাউসে যা হয় আড্ডা, আমাদের সকাল বিকেল কফি হাউস হচ্ছে একটা বিরাট আড্ডা। সেই আড্ডাতে আমার সঙ্গে পরিচয় হলো ইন্দ্রনাথ মজুমদার বলে একজন। ইন্দ্রনাথ মজুমদার ওইখানে বসতো, এবং ওই কফি হাউসে সকালবেলা একটা আড্ডা বসতো। সেখানে আসতো সৌমিত্র চট্টোপাধ্যায়, ফিল্মের সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং শুভেন্দু বলে আরেকজন ফিল্ম অ্যাক্টর। এরা সব, হ্যাঁ, ওরা সব আড্ডা দিত। তো আড্ডা দিতে দিতে ইন্দ্রদার সঙ্গে পরিচয় হচ্ছে। ইন্দ্রদার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে এদের সঙ্গেও পরিচয় হয়ে গেল। এবং সেখানে এক্ষণ বলে একটা পত্রিকা বেরোতো, নির্মল আচার্য সম্পাদনা। হ্যাঁ, সৌমিত্র ছিল। ওরা যৌথভাবে সম্পাদনা করতো, এবং সে কাগজে আমি লিখেছিও, অনেকভাবে লিখেছি। পরবর্তীকালে ওদের সঙ্গে খুব হৃদ্যতা জন্মে যায়। তো এই করতে করতে কলকাতা সাহিত্য মহলে মোটামুটি সবার সঙ্গে পরিচয় হতে শুরু করে। বিশেষ করে আমার সঙ্গে এই সময় পরিচয় হয় কমল কুমার মজুমদার, লিজেন্ডারি এক ফিগার। এই লোকটি শুনলাম যে এখানে আসেন, এবং ওকে সন্ধ্যেবেলায় ওয়েলিংটনের মোড়ে একটা জায়গায় দেখা যায়। এবং বন্ধুদের মধ্যে আমাদের এই শক্তি চট্টোপাধ্যায়, এরা সব সন্ধ্যেবেলা ওই ওয়েলিংটনে চলে যায়। ওদের হাত ধরে ধরে আমিও চলে গেলাম। চলে গিয়ে সেখানে গিয়ে দেখি কমল মজুমদার যেখানে যায় সেটা একটা দেশি মদের দোকান। আচ্ছা। তো দেশি মদের দোকানে সেখানে আমিও হাতে করে নিতে বেশি দেরি হলো না, এবং সেখানে আরও বন্ধুত্ব গাঢ় হলো অনেকের সঙ্গে। তারপরে হচ্ছে এই কফি হাউস আর এর মধ্যে আমরা যাতায়াত করতাম। আর তখন দেখলাম যে আমার একটা আইডেন্টিটি ক্রাইসিস দেখা দিল, যে আমি কি করি, কোথার থেকে
পয়সাটা আসলে আমি প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে আপনি চলতেন কিভাবে? চলতাম কীভাবে, সেটাই হলো। ওই যে জাহাজে চাকরি করতাম সেই সময় কিছু পয়সা জমেছিল, সেই পয়সাটা আমার কাছে ছিল কিছু কিছু, সেইটা যদ্দূর কম খরচ করে চলতাম। আর আমার এক আত্মীয় ছিলেন পার্ক সার্কাসে, সোহরাওয়ার্দী সাহেবের যে বাড়িটা 4 নম্বর সোহরাওয়ার্দী, ওইখানে হচ্ছেন আমার সেই দাদু ছিলেন, উনি আব্দুর রশিদ খান। উনি হচ্ছেন কলকাতা কর্পোরেশনের প্রথম মুসলমান তোমার ইয়ে মুসলমান কাউন্সিলর। তো ওনার সঙ্গে পরিচয় হলো, ওনার বাড়িতে গেলাম। সেই পরিচয় হতে হতে ওইখানে একটা থাকারও আমার এক মামা থাকতেন, এইভাবে আর কি সব যোগাযোগ হয়। তো সেই সময় আমি আস্তে আস্তে এই আমার পরিচিতির সংখ্যা বাড়তে থাকে। সমরেশ বসু একজন বিখ্যাত লেখক, সমরেশদার সঙ্গে আমার পরিচয় হলো। সমরেশদা ছিল ঢাকার, 12 বছর বয়সে উনি চলে গেছিলেন। বিশ্ব সংসার একদিকে আর উনি একদিকে বলেছিলেন পরবর্তীকালে। সমরেশদার সঙ্গে আমার একটা অসম বন্ধুত্ব হয়ে গেছিলো প্রায়। আমরা খুব একসঙ্গে অনেক কাটিয়েছি এবং এই করে করে আস্তে আস্তে কলকাতার সাহিত্য মহল অনেকের সঙ্গে পরিচয় হয়। এই তো যোগাযোগের সূত্র একজন হলে যা হয়, অনেকের সঙ্গে যোগাযোগ হতে থাকে। এবং সেই সুবাদে আমি সত্যজিৎ রায়কে আবার কমলদা দেখতে পারতেন না। কমলদা মানে ওদের আসলে দেখতে পারতেন ঠিক নয়, আসলে ব্যাপার হচ্ছে ওদের ইগোর লড়াই ছিল। কমলবাবু বলতেন সত্যজিৎ রায়কে ঢ্যাঙা, তারপরে ব্যাম্য। আর কমলদা কিন্তু এই ঢ্যাঙা বলছে, ব্যাম্য বলছে, কিন্তু সত্যজিৎ রায়কে দেখেছি কমল মজুমদার সম্পর্কে যখনই কথা বলে শ্রদ্ধার সঙ্গে এবং খুব বলে যে কমলবাবুকে একদিন ধরে নিয়ে চলে এসো। উনি দেখাতেন এরকম দেখে যে ধরে নিয়ে চলে আসবে, ও জোরাজুরি করবে, তোমরা জোর করে ধরে নিয়ে আসবে। তো এই কমলদার সঙ্গে আমাদের খুব বন্ধুত্ব হয়ে যায় এবং সেই কমলদার সূত্রে সুনীল গঙ্গোপাধ্যায় তখন আমেরিকা ছিল। উনি আবার 2 বছর থেকে অন্যরা থেকে যায় সাধারণত, কিন্তু উনি চলে এলেন ফিরে। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করতে করতে তো একটা বৃহত্তর সমাজের সঙ্গে এর ভেতরে যে কত ঘোরাঘুরি আমাদের, আর এমন কোনো পুজো বা এমন কোনো ছিল না যেটাতে আমরা বাইরে বেড়াইনি। তো এই করতে করতে তারপরে এই টানতে টানতে হচ্ছে কি এর ভেতরে কফি হাউসের সূত্রে নারী বহু মহিলার সঙ্গে পরিচয় হয়েছে। তারপর তারা এসছে কলকাতা। একটা সময় আমার কাছে হয়ে গেছিলো কলকাতা আমার হাতের মুঠো, মনে হতো যে কলকাতা খুব ছোট শহর আমার জন্য। এই যে বললেন যে অনেক মহিলার সঙ্গে, এদের কারোর সঙ্গে আপনার কোনো সম্পর্ক হয়নি? তাদের এই যে মহিলাদের কথা না, হ্যাঁ, মহিলাদের অনেকের সঙ্গে সম্পর্ক, কারোর সঙ্গে বেশ বন্ধুত্বের সম্পর্ক, কিংবা এখনও দেখা হয়, যোগাযোগ হয়। অনেকের বিয়ে দিয়েছি, বিয়ের পর্যন্ত করেছি। আপনার দিক থেকে বিয়ে করার মতো অবস্থা হয়নি আর কি? তা হয়নি যে সেটা বলবো না, হয়েছিল কিন্তু হয়তো হয়নি। এর আগে সুনীলদা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে দেখো, কবি হতে গেলে যদি তুমি প্রেমে ব্যর্থ না হও তাহলে তো তুমি কবি হতে পারবে না, সাকসেসফুল হয়ে গেলে তার কবি বার হবে না, কবিতা বার হবে না। ব্যর্থ হয়নি আসলে। কবিতার ব্যাপার হচ্ছে কি, কবিদের সম্পর্কে মেয়েদের একটা রোমান্টিক থাকে, কিছুদিন টান থাকে। তারপরে হচ্ছে কবি ব্যক্তি মানুষ কবিটাকে কীরকমভাবে দেখবে সেটাও আরেক ব্যাপার, কারণ ওখানে হিসেবের ব্যাপার। জীবনটা বড় কঠিন। আমাদের এখানে যেরকম হ্যাপি গো লাকি, ওখানে কিন্তু তা নয়। আইপিটি এর যারা ছিলেন তাদের সঙ্গে, আইপিটি এর সবাই আসলে কলকাতায় একটা গ্রুপের সঙ্গে পরিচয় হলে, যেমন তোমাদের আমার সঙ্গে উৎপল দত্তের সঙ্গে শোভাদির সঙ্গে আমার ভালো হয়েছিল। আমি তখন উৎপল দত্ত করছিলেন তোমার কল্লোল, ফেরারি ফৌজ এসব করছেন, সেই সব নিয়ে আমি একটা জায়গায় চাকরি করছিলাম কিছুদিন। সেই আমার উপরে দায়িত্ব পড়েছিল ওই বইগুলো ছাপার। সেই কাজ করেছি যখন, তখন ওই উৎপল দত্তের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছিল। তারপরে তোমার আমাদের রুদ্রপ্রসাদ, কেয়া, এদের অনেকের সঙ্গেই। কলকাতায় আপনি আপনার পেশা আমি বেশিরভাগ লেখালেখি করেছি। অঙ্ক ভাবনা বলে একটা পত্রিকা বের করেছিলাম। লেখালেখি বলতে কি সাংবাদিকতাও করেছি। সাংবাদিকতা যেমন আনন্দবাজারে কলকাতার কর্চা লিখতাম, কর্চা লিখে কলকাতার কর্চাতে পয়সা পেতাম। তারপরে কমলদা একটা পত্রিকা বের করেছিলেন অঙ্ক ভাবনা, অঙ্কের পত্রিকা, বিশুদ্ধ অঙ্কের পত্রিকা। এবং সেই আমাদের কাজ ছিল অনুবাদ করা। আমার সঙ্গে যে ছেলেগুলো কাজ করতো সেই ছেলেগুলো হচ্ছে সব নকশাল আন্দোলনের বিখ্যাত এখন এই অসীম চ্যাটার্জি, তারপরে আরও নকশাল নেতা যাদের নাম শুনলে বুক কেঁপে ওঠে, সেই সব নকশাল নেতারা। আর যেসব এলাকাগুলো এখন
মমতা ব্যানার্জি বা এইসব প্রতিদিন খবরের কাগজে উঠছে, এই করছে ওই করছে, এইসব জায়গাগুলো ছিল আমাদের দৌড়াতে ওরা শঙ্কিত ছিল। আমরা এইসব জায়গায় ঘুরে বেড়াতাম। আসলে জিনিসটা হচ্ছে কি, আমি বুঝে উঠতে পারছি না যে আমার এই অকিঞ্চিতকর জীবন নিয়ে কার কি লাভ হবে, মানে তোমরা কি বিষয় না, লাভ তো অবশ্যই হবে, কারণ আমরা ভাবছি যে আপনি আজকে আমাদের সাহিত্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আপনার জীবনটা কীভাবে গড়ে উঠেছে এটা তো আমরাও জানতে চাই, আমাদের পরে যারা আসবে তারাও জানতে চাইবে, এবং তাদের কাছ থেকে নিশ্চিতভাবে এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে। সেই অর্থে যদি কেউ ইয়ে করে হয়তো হতেও পারে, জানি না। তো আমি দেখলাম যে আসলে সাহিত্যের ব্যাপারটা আমি যখন পরবর্তীকালে ফিরে এসেছি 74 সালে, তখন এসে যেসব মায়ের কুলাঙ্গার ছেলেরা যা করে, সে এমন হলো যে আমি ফিরে যাব, ঠিকঠাক হয়েছে। এমন সময় আমার বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে মা আরও শক্ত হয়ে গেল, বললো যে তুমি যেতে পারো আমার গায়ের উপর দিয়ে, মৃতদেহের উপর দিয়ে যদি যাও। তখন আমি ঠিক করলাম যে যাই হোক, মা যখন যা বলছে, মায়ের আদেশ শিরোধার্য, আমি এখানে বিয়ে করে থেকে গেলাম। বিয়েটা কি আপনার মা দিয়েছিলেন? হ্যাঁ, মা দিয়েছে। মা বলেছে, আমি বলেছি কানা খোড়া যাই হয়, আমার কোনো নিজের পছন্দ নেই, যেভাবে দেবে ওইটাই করেছি। তো সেইটা বিয়ে করে সংসার জীবনও করেছি। ওই তো বললাম, কুলাঙ্গার ছেলেরা যা করে তাই করেছি, মায়ের আদেশ শিরোধার্য করে। সেখানে আমার 3টি বাচ্চা হয়েছে, এবং 3টি বাচ্চার মধ্যে এখন আমার 2টি ছেলে 1টি মেয়ে। তো ওদের বিয়ের ঠাও দিতে হয়েছে স্বাভাবিক নিয়মে। আর আমি চাকরি বাকরি করেছি, মানে এখানে এসে ধরো সন্ধানী বলে একটা পত্রিকা ছিল এক সময়, সন্ধানী খুব নাম করেছিল, গাজী শাহাবুদ্দিন আমাদের কাগজ, এবং কাইয়ুম ভাই জড়িত ছিলেন, সৈয়দ শামসুল হক জড়িত ছিলেন, শফিক রেহমান ছিলেন। তো একসময় কাগজটা বেশ নাম করেছিল। এখন যারা যেসব কাগজ বের করছে, তারা একসময় রোল মডেল ছিল সন্ধানী খুব পপুলার হয়ে উঠেছিল। তো জানি না, গাজী সাহেব হঠাৎ একদিন, উনি কিন্তু পাবলিশার হিসেবেও খুব নাম করেছিলেন। গাজী সাহেবের পাবলিশিং থেকে যেমন আমাদের শামসুর রহমানের বই, শামসুর রহমানের একদম প্রথম দিকের বই, তারপরে হাসান হাফিজুর রহমানের বই, এটা ভাবা যায় না যে এইসব বড় বড় লেখকদের বই উনি পাবলিশ করেছিলেন। এবং উনি যদি লেগে থাকতেন, তার শহীদুল্লাহ কায়সার নয়, শুধু জহির রায়হান, উনি লেগে থাকতেন, আমার ধারণা যে উনি আজকে 1 নম্বরে থাকতেন। কিন্তু উনি কেন জানি না, উনি এইসব ব্যাপারে ওই কিছুদিন ঝোঁক উঠলো তো করলো, তারপরে আবার এখন নিজস্ব ছাপাখানাও ছিল, সেইটাও ওই অবহেলা করে আর করলেন না। কিন্তু করলে পারতেন, ওর ভেতরে ভীষণ রুচিবোধ ছিল, এবং সুন্দর একটা প্রকাশনা জগতে একটা নতুনত্ব এনেছিলেন। তো এইখানেও একটা সমাজ গড়ে উঠেছিল আমাদের আড্ডার মধ্যে, বিশেষ করে শামসুর রহমানকে কেন্দ্র করে। এর ভেতরে এলেন আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ। তারপরে আমরা একটা আন্দোলনও করেছিলাম, পদাবলী বলে একটা পদাবলী সংগঠন, কবিতা সংঘ, এবং এটাতে বেশ এখানে একটা সাড়া পড়েছিল। আমরা দর্শনের বিনিময়ে কবিতা, আমার মনে হয় তুমিও বোধহয় 1-2বার এসেছিলে। তো এটা ভালোই জমে গেছিল। হয় কি, আমাদের কবিদের কোনো জিনিসই সিরিয়াস সংগঠন করার মতো সাংগঠনিক শক্তিটা থাকে না কিছুদিন পরেই, তারপরে নিজেদের মধ্যে কোন্দল লেগে যায়। এইটা আমি দেখলাম এখানে ওখানে সব জায়গাতেই একই রকম। ভাই, আমরা এই কথাবার্তা ফাঁকে এখন আমরা আপনার সাহিত্যকর্ম নিয়ে একটা তথ্যচিত্র দেখে নিচ্ছি। সময়ের প্রধান কবিদের একজন কবি বেলাল চৌধুরী কবিতায় মাত করে রেখেছেন এপার ওপার, কবিতার সাথেই যার ঘর সংসার। আপন আলোয় সাহিত্যাঙ্গন সমুজ্জ্বল করে রাখছেন দীর্ঘদিন ধরে। কবি বেলাল চৌধুরী 1984 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। সমগ্র সাহিত্যকর্মের জন্য অলক্ত সাহিত্য পুরস্কার পান 1997 সালে। এছাড়া 1992 সালে নিহারঞ্জন পুরস্কার, কবিতা লাভ পুরস্কার, জাতীয় প্রেস ক্লাব সম্মাননা, মনিরুদ্দিন ইউসুফ পদক ছাড়াও আরও অনেক পুরস্কারে ভূষিত হন কবি বেলাল চৌধুরী। তিনি একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক এবং সম্পাদক। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য নিষাদ প্রদেশে, বেলাল চৌধুরীর কবিতা, আত্মপ্রতিকৃতি, মুক্তিযুদ্ধের কবিতা, স্থির জীবন ও নিসর্গ, স্বপ্নবন্দী, সেলাই করা ছায়া, কবিতার কমল বনে,
যাবজ্জীবন সশ্রম উল্লাসে ৩২ নম্বর, সে ধ্বনি চৈত্রে শিমুলে। তার প্রায়োপন্যাস ডুমুর পাতার আবরণ, গল্পমতো লাকসাম দাদা ও অন্যান্য, নিবন্ধ কাগজে কলমে, স্ফুলিঙ্গ থেকে দাবানল মিশ্র পটচিত্র। শিশুতোষ লেখা সপ্তরত্নের কাণ্ড কারখানা, সবুজ ভাষার গল্প সংকলন। কবি বেলাল চৌধুরী সম্পাদিত গ্রন্থ বিশ্বনাগরিক গ্যাটে, জাপানি গল্প সংকলন জলের ভিতরে চাঁদ ও অন্যান্য, দুর্ভিক্ষের গল্প সংকলন লঙ্গরখানা, কিংবদন্তি কথকতা আবু জাফর ওবায়দুল্লাহ স্মারক গ্রন্থ, মঞ্চকুসুম শিমুল ইউসুফ, পদাবলী কবিতা সংকলন, অধ্যাপক আনিসুজ্জামান স্মারক গ্রন্থ, হাসান হাফিজুর রহমান স্মারক গ্রন্থ, মনিরুদ্দিন ইউসুফ স্মারক গ্রন্থ, পাবলু নেরুদার শতবর্ষ স্মারক গ্রন্থ ইত্যাদি। এছাড়া অনুবাদ গ্রন্থ জার্মান নাট্যকার ম্যাক্স ফ্রিশের নাটক অ্যান্ডোরা, জার্মান নাটক মিনা, আত্মজীবনী নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়। এছাড়া মুহূর্তভাষ্য ২১-এর ভাবনা, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে, বিদায়ী চুমুক তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। কলকাতায় আপনি তখন কি ওখানে কোনো আপনার বই বেরিয়েছিল না? হ্যাঁ, বই বেরিয়েছিল, আমার দুটো বই বেরিয়েছিল। প্রথম বই কি ওখান থেকে বেরোয়? হ্যাঁ, প্রথম বই বেরিয়েছিল নিষাদ প্রদেশে, সেই বইয়ের আমার কাছে কোনো কপি নেই। আর একটা বই বেরিয়েছিল এরপরে বেলাল চৌধুরীর কবিতা, সেটা এক প্রকাশক ছিলেন, উনি আমাকে ভালোবেসে ওইটা বের করে দিয়েছিলেন, একটা চটি বই। তো এইভাবে দুটো তিনটা বই বেরিয়েছিল, তারপরে তো আমি চলেই এলাম এদিকে। এরপরে আমার আরও কিছু বই এখান থেকে বেরিয়েছে, সন্ধানী প্রকাশনী থেকে বেরিয়েছে। এখন বইয়ের সংখ্যা আমার গোটা। আচ্ছা, এর ভেতরে আরেকটা মজার ব্যাপার, যে বাংলাদেশে এসে আমি লেখালেখি একটু যখন, আর তো কিছু জানি না, ওই লেখালেখির ভিতরে করেছি, সন্ধানী এইসব করতে করতে হঠাৎ একবার বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গেলাম। আমার কাছে মনে হলো যে মাটি ফুঁড়ে এটা এসছে আমার কাছে, কারণ আমার কোনো এটার মধ্যে ভূমিকাও ছিল না কিছু, লেখালেখি করেছি যত সামান্য, সেটা অনেকেই করে। তো এটা আমি একটা পুরস্কার পেয়েছিলাম, সেইটাই আমার একটা বোধহয় একটা, আমি বলবো যে এটা হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়েছিল। তো এরপরে লিখে যাচ্ছি, এখনও লিখি, আর তো কিছু জানি না, অন্য কোনো কাজ জানি না। হ্যাঁ, চাকরি বাকরিও করেছি, এখানে সাংবাদিকতা করেছি, এদিক ওদিক দু একজন বলে, কিন্তু স্থিতি পাওয়া মুশকিল। কারণ কাগজের মালিক যারা, কাগজে আগে যেরকম মালিকরা ছিল, মালিকগুলো ছিল খুব ব্যক্তিত্ব সম্পন্ন, এবং সেই আমাদের জহুর হোসেন চৌধুরী, তুমি নিশ্চয়ই জানো, জহুর হোসেন চৌধুরী, কিংবা সৈয়দ নুরুদ্দিন সাহেব, কিংবা আমাদের আব্দুল সালাম সাহেব, এরা যে স্ট্যাচারের তোমার ছিলেন, সেই সম্পাদক কোথায় এখন? পত্রিকার মালিক হতে পারে হয়তো, পয়সা আছে, বিত্তশালী, আমি পত্রিকা বের করলাম। মানে আগে যারা ধরুন এই বিষয়টা বুঝতেন বা এই বিষয়টার প্রতি যাদের আগ্রহ ছিল, ভালোবাসা ছিল, তারাই এই ব্যবসাটা করতেন। রাইট। বেলাল ভাই, আপনি যে সারা জীবনটা তো মোটামুটি যে অর্থে আমরা বলি যে একটা পেশা বা একটা ক্যারিয়ার, এরকম ক্যারিয়ার তো আপনার কোনো কালই ছিল না। ক্যারিয়ার নিয়ে আমি কোনো ক্যারি করিনি, কোনোদিন ভাবিও নি। চললো কিভাবে? চলে যাচ্ছে, প্রাণান্ত অবস্থা, চলছে, যতদিন চলছে, যেদিন চলবে না। এরকম একটা দর্শন বিশ্বাস করতে পারলে তো খুব খারাপ হয় না, ভালো। সেইভাবেই চলে যাচ্ছি। এই জন্য আমি আরেকটা জিনিস, আমি কোনো মানুষের মন্দ চিন্তা করি না। কাউকে যদি সাহায্য করতে পারি করলাম, না করতে পারলে না করলাম, কিন্তু তার অনিষ্ট চিন্তা করি না। আমি যদি বৃত্তের পেছনে ঘুরতাম, বৃত্ত কি করতে পারতাম না? অতটা তো নিজের উপরে সে আস্থাটুকু আছে যে দাঁড়ালে একটা কিছু করতে পারতাম, কিন্তু আমার কখনো মনে হয়নি, আমার এসব নিয়ে চিন্তাও করি না। ছেলে মেয়েগুলো হয়েছে, ছেলে মেয়েগুলো নিজের কৃতিত্বে বেশ ভালো, মেয়েটা আমেরিকাতে থাকে, গ্রাফিক আর্টস নিয়ে পড়াশুনো করছে, একটা নাতি হয়েছে, তারপরে ও পাত্রস্থ হয়েছে ভালো। আমার ছোট ছেলেটি, সে একটা ইউনিভার্সিটিতে, পার্ডু ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, এখন আমেরিকাতেই একটা চাকরি করছে, ওরাই ওকে MBA পড়াচ্ছে। বড় ছেলেটি এখানে একটা ব্যাংকে চাকরি করে, এই তো কেটে যাচ্ছে, খারাপ কি? একটা জিনিস আমরা জানতে ইচ্ছে করছে, যেমন ধরুন আপনি বললেন না যে আপনি বিয়ে করেছেন, আপনার মা আপনার বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারপরে যে আপনি যে জীবনটা কাটিয়েছেন স্ত্রীর সঙ্গে, সেই জায়গাটিতে প্রেম কতখানি ছিল, নাকি থাকে না? না, প্রেম, শোনো, ওই বাধ্যবাধকতার বিয়েতে যা হয়, সে প্রেম ঠিক সেই অর্থে ছিল না। প্রেম যেখানে ছিল, সেই প্রেমটা খুব গভীরতা সঞ্চারী একটা প্রেম,
আছে হয়তো আমার জীবনে, সেটা আমি হয়তো বলতে চাই না এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে চাই না যে জীবনটা তো কেটে গেল, আর ওইটা অযথা বলে আবার উহারে ডাকি আনা কেন, এই আর কি। তো সেটা নিয়ে কি দুঃখবোধ কষ্টবোধ আছে একটা? না, কষ্টবোধ সেরকম কিছু নেই, সেও ভালো জায়গায় আছে, আমিও ভালো জায়গায় আছি আমার মতো, এই আর কি। দেখা সাক্ষাৎ হয়, যোগাযোগ হয়। তাকে নিয়ে কবিতা লিখেছেন? তাকে কবিতা ওইসব ছেদ ইয়ে করি না। কবিতা আরো অনেক গভীরে, কবিতা গভীরতার জিনিস। এখন তো বেলাল ভাই আপনি তো যতটুকু সময় পান লেখেন, লেখার বাইরে আর কি? লেখার বাইরের মধ্যে হচ্ছে আড্ডা দিই, ভালো আড্ডা হলে, তারপরে একটু মেলামেশা করতে পারলে ভালো লাগে। তারপরে সাহিত্য পড়ি, প্রচুর পড়ি। এখনো পড়েন? এখনো পড়ি। আমি প্রতিদিন অন্তত ধরো সকালে উঠে আমি একবার একটা বই নিয়ে বসি, তারপরে কিছু লেখা না থাকলে হয়তো কিছুক্ষণ একটা খাতা নিয়ে বসি। লেখা হলো কি হলো না সেটা বড় কথা নয়, কিছু 2 লাইন হলে হলো, না হলে হলো না। সিনেমার সঙ্গে যে যুক্ত হয়েছিলেন কিছু? না, সেটা কলকাতায় বিভিন্ন সময় বিভিন্ন, যেমন আমি তোমাকে বলি, যামিনী রায় আছে শিল্পী, বিখ্যাত যামিনী রায়। যামিনী রায়ের নাতি দেবব্রত রায় আমার বন্ধু। দেবব্রত রায় ও কিছু ছবি করেছিল মধুবনী পেন্টিংয়ের উপরে। মধুবনী পেন্টিংয়ের উপরে ছবি করেছিল। সেটা হচ্ছে তোমার মধুবনী পেন্টিংটা হতো মিথিলা বলে একটা জায়গা আছে বিহার আর ইয়ের সীমান্তে। ফ্যান্টাস্টিক রামায়ণ মহাভারতের গল্পগুলো নিয়ে ওরা, আর এরা সব অশিক্ষিত, ঘরের বৌঝি, ওদের বিয়ে টিয়ে হতো, বিয়ের সঙ্গে সঙ্গে এই শিল্পটা চলে যায়। এবং এটা যদি ঘরে থেকে থাকে, এটা একটা প্রাইস, তোমার ঘরে মনে করবে তুমি একটা প্রাইস, একটা বড় ধরনের জিনিস, একটা পেন্টিং এর মূল্য এত সুন্দর। ঢাকায় এসে তো আপনার এরকম আড্ডার জায়গা বা এরকম মানুষের সঙ্গে মেলামেশা, সেটাও তো এখানে হয়েছে, বিউটি বোর্ড। হ্যাঁ, ঢাকা পেয়েছি, পাইনি যে তা নয়। যেমন শামসুর রহমান যতদিন ছিলেন, শামসুর রহমানের সঙ্গে সবসময় কিছুটা না কিছুটা সময় কাটাতাম। এবং শামসুর রহমান শহীদ ভাইয়ের সঙ্গে সম্মান দিয়েছে, শহীদ কাদরী। তারপরে শহীদ কাদরীর উপরে আমি লিখেছিও। তারপরে আমাদের আরেক বন্ধু মাহমুদুল হক বটুর লেখা অসাধারণ লেখা, ওই গদ্য লেখা চারটিখানি কথা নয়। তারপরে আমাদের সঙ্গে এই তোমাদের যে ইয়ে হুমায়ুন আহমদকে আমি একটা বড় প্রশংসা করি ওনার। উনি এই দেশের লোককে শিক্ষিত করেছেন, অন্তত পড়ার দিকে মানুষকে আকৃষ্ট করেছে। আসলে ওর ভিতরে অনেক প্রতিভা আছে, অনেক কিছু আছে। আবার বিতর্কও ভালোবাসেন, বিতর্কিত হতে ভালোবাসেন। না, আছে ওর মধ্যে একটা পাগলামি আছে। তো ওনার ওখানে আড্ডা বেশ জমজমাট আড্ডা বসে। অনেক সময় ইচ্ছে করে যে যাই, সবসময় যা হয়ে ওঠে না। কারণ ওনার এখানে আবার মধ্যমণি আছে, আমাদের ইয়ে মাজার, অন্যদিন পত্রিকা বের করে, আলমগীর আছে। এই সব মিলিয়ে এই তো জীবনের এইটুকুই তো চাওয়া, আর কি চাই। আমরা এখন একটু দেখব যে আপনার কিছু বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী আপনার সম্পর্কে কিছু মতামত ব্যক্ত করেছেন, সেটা আমরা দেখব। বেলাল ভাইয়ের চরিত্রের অনেক দিকের মধ্যে আমার সবচেয়ে যে দিকটিকে আকর্ষণ করে বা অবাক করে, সেটি হচ্ছে মানুষের প্রতি তার ভালোবাসা। ভালোবাসা শব্দটি ব্যবহারে এত ক্লিশে হয়ে গেছে, কিন্তু বেলাল চৌধুরী সম্পর্কে বলতে গেলে এই কথাটি আমাকে আবার বলতেই হবে। এই ভালোবাসার কথা আমরা যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীতে দেখেছি, বেলাল চৌধুরী সম্পর্কে বলা হয়েছে যে নিজের কাজ ফেলে তিনি অন্যের কাজ করার জন্য উন্মুখ হয়ে থাকেন, বন্ধুর জন্য দুহাত বাড়িয়ে থাকেন। আমি নিজের ক্ষেত্রেও সেটি অনেকবার টের পেয়েছি। বইমেলার সময় দেখা যায় যে তিনি অনেক প্রকাশককে ফোন করছেন একজন তরুণ লেখক বা অখ্যাত একজন লেখকের বই প্রকাশে সহায়তা করার জন্য, অথচ তার নিজের বইয়ের ব্যাপারে তার অসচেতনতা আমরা সবসময় লক্ষ্য করেছি, যে তার নিজের লেখা, তার নিজের বইপত্র এগুলো নিয়ে তার কোনো ধরনের সচেতনতা নেই। বাবার লেখালেখি যেটা হয়, আপনার কিছু জিনিস বাংলাদেশের লেখকদের যেটা সমস্যা, একটা জাগতিক কিছু ব্যাপার স্যাপার এগুলি হ্যাম্পার করতেছে লেখায় ইদানিং, যেটা আমার কাছে মনে হয়। আর এমনি সারাদিন তো লেখাপড়ার মধ্যেই থাকেন, প্রচুর পড়েন, রাত প্রায় 12টা-1টা পর্যন্ত লেখাপড়া, আর সকালের দিকটা মনে হয় ইদানিং একটু লিখতেছেন। আমার কাছে কিছু লোকজন আসে যারা মানে সারাদিন বসে থাকে গল্প করে। তো প্রথম বুঝতাম না যে লোকগুলি মানে বাবা লিখতেছে, তারা তাদের মতো বসে আছে, এই বই ঘাটতেছে, ওই বই ঘাটতেছে। তো একটা টাইমে বুঝলাম যে কথা বলতে বলে তারা ওই 2-3 ঘন্টা বসে থাকার পরে যতটুকু কথা বলে ওটার মধ্যে কতটুকু আনন্দ পায়। এটা ধরেন আরেক রুম থেকে শুনতেছি, সাবজেক্টগুলি খুব মজার, তো এই মজাটা নেওয়ার জন্যই তারা মনে হয় মানে দ্বিতীয়বার আসতো বা তৃতীয়বার আসতো, রাত 11টা, 12টা, 1টা অবাধ যাতায়াত। বাবার কাছ থেকে যেটা শিক্ষা,
খুব ওয়াইডলি দেখা, সারাটা পৃথিবী বা যে কোনো ঘটনাই একটু বৃহৎ আকারে দেখা, যে এটার আঙ্গিকগুলি কত রকম হতে পারে, এই জিনিসটা আমার মনে হয় অবচেতনভাবেই আমার ভিতরে চলে আসছে। বেলাল ভাই, লেখালেখির মধ্যে কি আপনি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এক সময় যে আমি শুধু কবিতাই লিখবো? না না না, আমি তো মানে লেখার ব্যাপারে মানে আমার আপনার কোনো- কবি পরিচয়টা তো বেশি। কবি পরিচয় হয়ে গেছে কেন জানি না। আমি কবি কবি বলতে, কবি সাহেব বললে আমার এত রাগ লাগে না, কবি সাহেব শুনতে আমার পিত্তি জ্বলে যায়। আমি চাই না যে কবি সাহেব ডাকুক। হ্যাঁ, লেখালেখি করি, লিখে যদি পড়ে কারো আনন্দ হয়, একটু ভালো লাগে, তাই সেটা ভালো লাগে। আমি গদ্য পদ্য সব রকম লেখা লিখি, আমি প্রচুর লেখা লিখতে পারি। তো বেলাল ভাই, আমরা তো মানে কথা তো অনেক কিছুই বলার ছিল। না, আরো মজার আর আছে। আপনার যদি আরো কিছু মনে- আরেকটা ছোট্ট হ্যাঁ, গল্প দিয়ে আমি হ্যাঁ, শেষ হ্যাঁ, করি। নিশ্চয়ই, সেটা হচ্ছে, আমি একবার তোমারই আরেকজন, তোমার শরীদ এবং তোমার বন্ধু, সে হচ্ছে আলী জাকের। আলী জাকের সঙ্গে আমার একটা অদ্ভুত পরিচয় হয়েছে। আলী জাকের শিল্পী হিসেবে তো বড় নিশ্চয়ই। আলী জাকের সঙ্গে আমার আবার একটা, আমাদের দেশওয়ালি ভাই একটা হ্যাঁ হ্যাঁ, ইয়ে আমরা তো- বেরিয়েছে। আমি গেছিলাম আমাদের পূর্বপুরুষদের ভিটে, সে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ। ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে গেছিলাম এবং ও খুব আদর যত্ন করেছে। এবং আমাদের বাড়িটা দেখলাম, কেন যে ওই বাড়ি করেছিল, কারা করেছিল আমি বুঝতে পারি না, অ্যাবান্ডন করে দিয়ে চলে এসছে। সেই বাড়িতে দুধরাজ সাপ খেলছে, তারপর জঙ্গল হয়ে আছে, ভাঙা চোরা এটার মধ্যে। আর যে লোকগুলো থাকে আশেপাশে, আমাদের আত্মীয় বলে, তারা এত হতদরিদ্র, খুব কষ্টে আছে। ওই ইয়ে ওখানে দেখলাম একমাত্র আলী জাকেরই কিছু দেখভাল করে এবং খুব সুন্দর ইয়েটাকে। ওখানে একটা 250 বছরের তাল গাছ আছে, সেটা হচ্ছে ইয়ে হিসেবে কাজ করে, লাইট হাউসের মতো কাজ করে। ওই পাকিস্তানিরা নাকি ওর ঢুকতে পারেনি, ওই এলাকাটা ওইটার ভিতর ঢুকতে পারেনি। বেশ ভালোই লেগেছিল আমার, খুব সুন্দর। এরকম মাঝে মাঝে ছোট ছোট ট্যুর, ধরো ওই ঢাকার আশেপাশে একসময় আমরা মালখানা আপনি এখনো ওইভাবে বেড়াতে যান? যাই, যদি সে মনের মতো সঙ্গী পাই। এখন আর সেই পাই না, অনেকে চলে গেছে, এখন আর সবাই ব্যস্ত হয়ে যায়, হয়তো ঈদ উদ্যোগ। তো বেলাল ভাই, আমরা তো আসলে কথা তো অনেক আছে, কথা মানে আমরা যদি গল্প করতে থাকি অনেকক্ষণ ধরে গল্প করতে পারবো, শেষ নাই। আমরা হয়তো আগামীতে আরো চেষ্টা করবো আরো কথা বলতে। আজকে আমরা এখানেই তাহলে শেষ করি। আসলে এতক্ষণ যে বললাম, যা কথাবার্তা বললাম, সেটা দিয়ে যদি কিঞ্চিত কারো যদি কোনো উপকারে লাগে, কোনো কাজে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। তোমাদের অন্তত এই প্রচেষ্টাটা যাতে ইয়ে না হয়, সেটা আমি আমার কাম্য হয়। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে আর ধন্যবাদ। অতিথি মনে করি না, আপনি আমাদেরই একজন নিশ্চয়ই, নিশ্চয়ই। মনে করি। দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি কবি বেলাল চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। অবশ্য উনি শুধু কবি নামে পরিচিত হতে চান না, আপনারা শুনলেন। এই মানুষটি চিত্তে কোনো মলিনতা নেই, বৃত্তে কোনো আগ্রহ নেই, জীবন কাটিয়েছেন সাদামাটাভাবে, যেভাবে চলছে চলুক এরকম একটা দর্শন নিয়ে। আর সমস্ত কর্মকাণ্ড, আগ্রহ সব কিছু সাহিত্যকে ঘিরে, বইকে ঘিরে, শিল্পকে ঘিরে। এই মানুষটিকে আমরা সবাই অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং আপনারা শুনলেন যে তিনি এখনও অনেক কাজ করছেন। আমরা তার কাছ থেকে আরও অনেক নতুন নতুন কাজ, সৃজনশীল কাজ আমরা আশা করছি, যা আমাদের সমৃদ্ধ করবে। আমরা অনেক লাভবান হব এবং ভবিষ্যৎ প্রজন্ম তার দ্বারা অনুপ্রাণিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।